চিরবন্দর সরকারি কলেজ অনলাইন ক্লাস শ্রেণী একাদশ, বিভাগ বাণিজ্য, বিষয় ফিন্যান্স, অধ্যায় পঞ্চম, তারিখ 7/2/21। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ছাত্রছাত্রী ভাই বোন তোমরা মনোযোগ সহকারে শুনবে। তোমাদের শুভেচ্ছা কামনা করে, তোমাদেরকে ভালোবাসা দিয়ে আজকের আমরা ক্লাস শুরু করলাম। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। দীর্ঘমেয়াদী অর্থায়নটা কি, এইটা দরকার জানতে হলে প্রথমে আমরা পড়েছি স্বল্পমেয়াদী অর্থায়ন, তারপরে পড়েছি মধ্যমেয়াদী অর্থায়ন। এখন আমরা আলোচনা করব দীর্ঘমেয়াদী অর্থায়ন নিয়ে, অর্থাৎ যে অর্থটা দীর্ঘ সময়ের জন্য নেওয়া হয় বা ঋণ গ্রহণ করা হয় সেটা দীর্ঘমেয়াদী অর্থায়ন। এই অর্থায়নটা সাধারণত ফিক্সড অ্যাসেট যেমন দালান কোঠা, জায়গা, মেশিনপত্র ইত্যাদি ক্রয়ের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য এর সময়ের সীমাটা, পরিশোধের সময়টা হচ্ছে 5, 10 চতুর্থ সময়। অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য যে অর্থটা নেওয়া হয় এবং এটা পরিশোধ করতে হয় কিস্তিতে, এবং এর সুদের হারও কিন্তু সবচেয়ে বেশি, কেননা এটা অনেক দিন পর্যন্ত গ্রাহকের কাছে পড়ে থাকে টাকাটা, সেহেতু এর সুদের হারও বেশি। তো এখন আমরা বিশদ আলোচনায় যাব। বলছে দীর্ঘমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য। দীর্ঘমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্যটা কি? এর হচ্ছে অর্থায়নের মেয়াদকাল, তারপরে বলছে তহবিল আকার। 1 নম্বরে আসতেছে অর্থায়নের মেয়াদকাল। এর অর্থটা যখন কোনো কাউকে দেওয়া হয় তার মেয়াদ থাকে 7 থেকে বা 5 থেকে 20 বছরের মধ্যে, এবং এই সময়টার মধ্যে এটা পরিশোধ করতে হয়। তহবিলের আকার, এই দীর্ঘমেয়াদী যে অর্থটা নেওয়া হয় সেটা তহবিলের আকারটাও একটু বেশি, কেননা এটা স্থায়ী সম্পদ, অর্থাৎ মেশিন, জায়গা, দালান কোঠা তৈরির জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে পরিশোধের পদ্ধতি, এটা কিভাবে পরিশোধ করতে হবে। এটা কোম্পানি তার কিস্তিতে পরিশোধ করতে পারে, এবং এই দীর্ঘমেয়াদী অর্থটা নিতে গেলে তাকে জামানত দিতে হয়, কেননা এই জামানত যদি না দেওয়া হয় তাহলে যখন তার পরিশোধ করতে পারবে না, তখন তার ওই জামানতের অর্থটা বিক্রি করে বা বন্ধক বিক্রি বা যে কোনো পথে হোক সেটা সংগ্রহ করা হয়। নির্দিষ্ট সুদ, অন্যান্য মধ্যমেয়াদী এবং স্বল্পমেয়াদীর চেয়ে এর সুদের হারটা অনেক বেশি, কেননা আমরা পূর্বেই একটু আলোচনা করেছিলাম যে এটা দীর্ঘ সময়ের জন্য নেওয়া হয়, এই জন্য এর সুদের হারটা একটু বেশি। অনানুষ্ঠানিকতা, এটাতে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না, যেমন স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদীতে আনুষ্ঠানিকতার প্রয়োজন হয়। এখন আমরা আসতেছি দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস, কোন কোন হাত থেকে বা কোন কোন জায়গা থেকে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়নটা পেয়ে থাকি। দীর্ঘমেয়াদী অর্থায়নে দীর্ঘমেয়াদী অর্থায়নটা দুটো উৎস থেকে আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে আভ্যন্তরীণ অর্থায়ন, আর একটা হচ্ছে বাহ্যিক অর্থায়ন, যেটা কোম্পানির ভিতরে থেকে যেটা সংগ্রহ করা হয়
বা নিজস্ব লোকের কাজে যেটা সংগ্রহ হয় সেটা হচ্ছে আভ্যন্তরীণ, যারা ওই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে। আর বাহ্যিক, বাহ্যিক হচ্ছে বাহিরের কারোর কাছ থেকে যদি সেটা সংগ্রহ করা হয় সেটা বাহ্যিক। এখন আভ্যন্তরীণ উৎস, একটা ব্যবসা প্রতিষ্ঠান মালিকানা উৎস, সেটা এক মালিকানার জন্য হতে পারে, যৌথ মালিকানার জন্য অংশীদারি হতে পারে, বা রাষ্ট্রীয় হতে পারে। রাষ্ট্র দ্বারা পরিচালিত, রাষ্ট্র যেটা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে রাষ্ট্রীয়। আর বলছে এক মালিকানাধীন, যেটা মালিক শুধু একজন, এর সিদ্ধান্ত তিনি একাই নেবেন এবং কি করবেন না করবেন সেটা তার ব্যাপার। তবে অংশীদারি, অংশীদারি যখনই হবে তখন দুই বা ততোধিক অংশীদার হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে অংশীদারদের মতামত ছাড়া এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাদের একটা কমিটি থাকবে, যারা অংশীদার আছে সেই কমিটির মধ্যে একজন থাকবে হয়তো তোমার ডিরেক্টর এবং অন্যান্য সদস্য থাকবে। কেউ কোনো সিদ্ধান্ত নিতে গেলে একটা মিটিং ডাকার পরে সেই সিদ্ধান্ত তারা গ্রহণ করবে কি করা যায়। যৌথ অর্থাৎ একের অধিক, এর কোনো হিসাবও নেই, যৌথভাবে যে ব্যবসাটা করা হয় সেটি হচ্ছে যৌথ। আর রাষ্ট্রীয় যেটা বললাম, রাষ্ট্র তো রাষ্ট্রীয় ব্যাপার। তারপরে হচ্ছে সংরক্ষিত মুনাফা। সাধারণত মুনাফা সংরক্ষিত লভ্যাংশের সমতাকরণ, ক্রয় নিষ্পত্তিকরণ, নিমজ্জিত তহবিল, শ্রমিকদের ক্ষতিপূরণের তহবিল এবং বিনিয়োগ লভ্যাংশকরণ বা বিনিয়োগ সমতাকরণ তহবিল। আরেকটা আছে অপচয়, তহবিলের অপচয় বা মিসইউজ বলে যে কথাটা আছে সেটা হবে। একটা মেশিন যখন চলে তখন তার একটা ক্ষয় আছে, এই ক্ষয়টা হচ্ছে মেশিনের অপচয়। এই জন্যই যে কোনো কোম্পানি বা যে কোনো ইন্ডাস্ট্রিও বছরের শেষে একটা অপচয় বিল ধরা হয়, যাতে করে পরবর্তীতে সেই মেশিনটা মেরামত বা নতুন মেশিন ক্রয় করা যায়। তারপর বলছে শ্রমিকদের ক্ষতিপূরণের নীতিমালা। লভ্যাংশ যেটা আসবে, সমুদয় লভ্যাংশ একক মালিকানা হলে মালিক, অংশীদার হলে অংশীদারগণ এবং যৌথ যদি হয় যৌথ মূলধনের মালিকেরা এটা সমুদায় গ্রহণ করবে না। তারা এই অর্থটা নিজেদের মধ্যে কিছু ভাগ করবে, কিছু শ্রমিকদের কল্যাণের জন্য রাখবে, কিছু রিজার্ভ ফান্ড হিসাবে ব্যবসায় রাখবে, কিছু ব্যবসা আবার ইনক্লুড হবে, ব্যবসার মূল তহবিলের সাথে যোগ হবে। তাহলে মূল তহবিলটা বৃদ্ধি পাবে। ব্যবসা ক্ষেত্রে ব্যবসার যখন অসুবিধা হবে, সময় হয়ে আসবে, তখন সেই টাকাটা কাজে লাগানো যায়। আর শ্রমিকদের দুর্ঘটনা হলে সেখান থেকে শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়। এই জিনিস গেল আভ্যন্তরীণ। আর বাহ্যিক হচ্ছে একটা হচ্ছে বাহ্যিক আসবে, বাহ্যিক আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রাতিষ্ঠানিক, একটা অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, বীমা কোম্পানি, ইজারা কোম্পানি, বিনিয়োগ কোম্পানি, তারপরে অন্যান্য কোম্পানি, বাণিজ্যিক আর্থিক প্রতিষ্ঠান। বলছে বাণিজ্যিক ব্যাংক এটা প্রাতিষ্ঠানিক। বাণিজ্যিক ব্যাংকগুলো হচ্ছে একটা প্রতিষ্ঠান, ব্যবসা প্রয়োজনে যখন সেই ব্যাংকগুলো ঋণ দেয় সেটা হলো প্রাতিষ্ঠানিক ব্যাংক। কিন্তু এখানেও একটা কথা আছে, এই ব্যাংকগুলো আবার দীর্ঘমেয়াদী অর্থায়ন করতে পারে না, তাদেরকে স্বল্প মেয়াদী বা মধ্যমেয়াদী অর্থায়ন করতে হয়। ইজারা প্রতিষ্ঠান, যে সকল প্রতিষ্ঠান ইজারা দেয়, অর্থাৎ
লিজ দেয় জায়গা, সেখানে হয়তো 50 বছর বা 100 বছরের জন্য লিজ দিয়ে দিল, এই লিজটাতে তার তহবিলটা ওই লিজের কাছে চলে গেল। কেননা লিজে যে টাকাটা খরচ হয়েছে বা জায়গার যে জমিটা কিনতে লাগতো সেটা তখন আর লাগতেছে না, তখন তারা একটু তাদের তহবিল কম লাগবে। তারপর হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। অপ্রাতিষ্ঠানিক হচ্ছে শেয়ার, বন্ড, তারপরে অগ্রাধিকার, গ্রাম্য মহাজন, এইগুলো হচ্ছে অপ্রাতিষ্ঠানিক, এদের কোনো প্রতিষ্ঠান বা কিছু নাই। একটা কোম্পানি যখন তার অর্থনৈতিক দিকে দুর্বল হয় বা ঘাটতি পড়ে, তখন সরকার কর্তৃক অনুমোদন ক্রমে শেয়ার বা বন্ড বিক্রি করতে পারে, এবং এই শেয়ার বা বন্ড বিক্রি করে যে অর্থটা পাওয়া যায় সেটাই তার ব্যবসা প্রতিষ্ঠানে লাগানো সম্ভব। তারপরে বলছে যে গ্রাম্য মহাজন। আমাদের দেশে অনেক গ্রাম্য মহাজন আছে যারা ঋণ দিয়ে থাকে, তবে তাদের ঋণটা সুদটা কিন্তু খুবই উচ্চ, যেটা কল্পনার বাইরে। কিন্তু এই ঋণটা নিতে কোনো কাঠখড়া পোয়াতে হয় না, কিন্তু কোনো প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক ঋণ নিতে গেলে সেখানে অনেক ফর্মালিটিস মেনটেন করতে হয়। তারপরে আমরা আসবো এই উৎসসমূহ আলোচনা হওয়ার পর এখন আমরা আসবো বন্ড অত্যন্ত গুরুত্ব পালন করে থাকে। নিম্নে বন্ডের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করব। বন্ড কি? দীর্ঘমেয়াদী অর্থায়নে বন্ড হচ্ছে একটা ঋণের দলিল। একজন ঋণ দিবে, কিন্তু কোন শর্তে, তার তো একটা প্রমাণ থাকতে হবে। তখন বন্ড আকারে কিছু কাগজপত্র বা বিক্রি করা হয়, যারা, এবং এটা শেয়ার হিসেবেও বলা যায়। একটা বন্ডের মূল্য মনে করো 100 টাকা, বা একটা শেয়ারের মূল্য 100 টাকা। এখন 50টা শেয়ার ছাড়া হয়েছে, কেউ 10টা শেয়ারও নিতে পারে, কেউ 5টাও নিতে পারে, কেউ 1টাও নিতে পারে, কেউ 40টাও নিতে পারে। এই শেয়ার বিক্রি বা বন্ড বিক্রির মাধ্যমে একটা তহবিল সংগ্রহ হয়। তারপর হচ্ছে কুপন রেট, ভোটাধিকার, কর সুবিধা, হস্তান্তরযোগ্য, জিম্মাদার, আয়ের অগ্রাধিকার, নিয়ন্ত্রণ। বলছে এখানে করের সুবিধা আছে, বন্ড যারা কিনবে তাদের কর দিতে হবে না। তারপরে হস্তান্তরযোগ্য, বন্ডটা এক হাত থেকে আর এক হাতে কেনা যায়। যেমন তুমি একটা বন্ড নিলে, তোমার হয়তো টাকার খুব প্রয়োজন, সেক্ষেত্রে তুমি সেই বন্ডটা আরেকজনের কাছে বিক্রি করে দিতে পারো। এইভাবে ব্যাংকে হস্তান্তর করা যায়। নিয়ন্ত্রণ, এটা নিয়ন্ত্রণ করা খুবই সহজ, কেননা কার কার কাছে বন্ড আছে বন্ড বিক্রেতা বা বন্ড দাতা গ্রহীতা উভয় জানে, এবং সে বন্ডকে নিয়ন্ত্রণ করতে বন্ড বিক্রেতা খুবই সুবিধা হয়। আচ্ছা, বন্ডকে আমরা 4 ভাগে ভাগ করতে, বন্ডের শ্রেণীবাদ আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে, আর একটা বলছে আমানতের ভিত্তিতে, একটা বলছে জামানতের প্রকৃত ভিত্তিতে, অর্থাৎ বিবিধ শ্রেণী। একটা জামানতের ভিত্তিতে আর একটা হচ্ছে
জামানতের প্রাকৃতিক ভিত্তিতে। তাহলে আমরা ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে আগে আলোচনা করি। ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে আলোচনা করতে গেলে আমরা এটাকে 4 ভাগে ভাগ করতে পারি। ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। 1 ট্রেজারি, 2 কর্পোরেট, 3 মিউনিসিপ্যালিটি বন্ড এবং বৈদেশিক বন্ড। এই 4টে ভাগে ভাগ করতে পারি, সেটা ইস্যুকারী প্রতিষ্ঠান থেকে। আবার জামানতের ভিত্তিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জামানত বিহীন বন্ড, একটা জামানত যুক্ত বন্ড। জামানতের বিহীন বন্ড এবং জামানত যুক্ত বন্ড। তারপর আসতেছে জামানতের প্রাকৃতিক ভিত্তিতে, অর্থাৎ এটাকেও আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মর্টগেজ বন্ড, ইকুইপমেন্ট ট্রাভেল বন্ড, আর একটা হচ্ছে চ্যাটেল বন্ড। এই 3 ভাগে ভাগ করতে পারি। তারপরে আবার বলছে বিবিধ, এছাড়াও বন্ডকে আমরা আরো কিছু ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে পরিবর্তনযোগ্য বন্ড। পরিবর্তনযোগ্য বন্ড, এটা পরিবর্তন করা যায়। তারপরে বলছে পুটি বন্ড, জ্যাক বন্ড, জিরো কুপন বন্ড, কুপন বন্ড, অসীম বন্ড ও নিবন্ধিত বন্ড। এই বন্ডগুলো যেটা বিবিধ ধরনের পড়ে থাকে, এটা সাধারণত ব্যবহার হয় না। ব্যবহার সাধন হয়ে থাকে প্রাতিষ্ঠানিক আর অপ্রাতিষ্ঠানিকভাবে। একটা হচ্ছে হলো জামানতের ভিত্তিতে, আর একটা হচ্ছে জামানত বিহীন। জামানতকৃত, জামানতবিহীন, এইটা আর ব্যবহার করি ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে। ইস্যুকারী যারা এটাকে ইস্যু করে থাকে, যেমন ট্রেজারি বন্ড, তারপরে কর্পোরেট, মিউনিসিপ্যালিটি এবং বৈদেশিক বন্ড। এরা বন্ড বিভিন্নভাবে ইস্যু বা করে থাকে। ঋণপত্রের মাধ্যমে তহবিলের সুবিধাসমূহ। ঋণপত্রের অর্থায়নের ঋণপত্রের মাধ্যমে ঋণ পত্রের ঋণপত্রের মাধ্যমে একটা অর্থায়নের সুবিধা সমূহ। কি ঋণপত্র বিক্রি করলে অর্থায়ন কি সুবিধা পায়? ঋণপত্র বিক্রি করলে অর্থায়ন যে সুযোগ সুবিধাটা পায় সেটা খুবই গুরুত্বপূর্ণ। 1 খরচ কম, 2 নিয়ন্ত্রণ, 3 এই করে সুবিধা প্রচুর, সুদ নির্দিষ্ট হারে। এই 6টা জিনিস আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে খরচ কম, এই ঋণটার জন্য খরচ খুবই কম হয়। তারপরে কর সুবিধা, এখানে কর দিতে হলে কর দেওয়ার সুযোগ আছে। তারপর হচ্ছে নিয়ন্ত্রণ, এটা একক যেহেতু অল্প পরিমাণ স্বল্প মেয়াদীভাবে নেওয়া হয় এবং সেটা নিয়ন্ত্রণ করাও খুবই সহজ। তারপর হচ্ছে নির্দিষ্ট সুদের হার, এই হারটা সুদের যে হারটা একদম নির্দিষ্ট, এটা কখনো বাড়ে না, বৃদ্ধি হয় না। যেমন মধ্যম এবং দীর্ঘমেয়াদী সুদের হারটা বেশি। তো আজকে এই পর্যন্তই থাক। তোমাদেরকে আবারও সুস্বাস্থ্য তোমাদের কামনা করি। তোমরা ভালো থাকো, সুন্দরভাবে পড়াশোনা করো। আগামীতে তোমরাই যাতে ভবিষ্যৎ তোমাদের ইচ্ছা পাক আল্লাহ পূরণ করুক। তোমরা ভালো থাকো, এই বলে আজকে পাঠদান শেষ করছি।